ডিএস কোচিং এ সবাইকে স্বাগত। আমরা পড়ছিলাম ধ্বনি ও বর্ণ। আমাদের স্বরধ্বনি পড়া শেষ। গতকালকে পড়েছিলাম ব্যঞ্জন ধ্বনি, কিন্তু সেই ভিডিওটিতে একটু সাউন্ডের প্রবলেমের জন্য এটা আমাদের আবার করতে হচ্ছে। তো আজকে আমরা পড়ব ব্যঞ্জন ধ্বনি পার্টটি। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক, অর্থাৎ একটা শব্দকে ভাঙার পর যে ক্ষুদ্রতম অংশটাকে আমরা পাই সেটা হচ্ছে ধ্বনি। আর ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য, আর ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি দু প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আমরা জেনেছিলাম কি, যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং অন্য কোনো ধ্বনি সহায়তা ছাড়াই উচ্চারিত হতে পারে, সেটা হচ্ছে স্বরধ্বনি। ঠিক এর অপোজিটটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং অন্য কোনো ধ্বনির সহায়তা লাগে, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো আজকে আমরা শুধু ব্যঞ্জন ধ্বনিটা দেখব। আমরা দেখেছিলাম স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? ব্যঞ্জন ধ্বনিকে তেমনি 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী, আরেকটা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী। তোমাদের বোঝার জন্য আমি সুন্দর করে ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা নিয়ে এসেছি। এই ডায়াগ্রাম পড়লেই মোটামুটি এখান থেকে ব্যঞ্জন ধ্বনির সমস্ত প্রশ্নোত্তর করা যাবে। একদম টোটাল কভার করিয়ে দিয়েছি এই জিনিসটার মধ্যে। তো আমরা প্রথমে দেখিনি উচ্চারণ স্থান অনুযায়ী, দুভাগে ভাগ। একটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী, প্রকৃতিটা আমরা পরে দিচ্ছি, উচ্চারণ প্রকৃতি। উচ্চারণ স্থান অনুযায়ী যে স্বরধ্বনিকে নামকরণ করা হয়েছে সেগুলি আমরা দেখিনি। দেখো আমরা বর্গের আকারে লিখেছি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, অর্থাৎ 5টা ধ্বনি মিলে একটি বর্গ। তো আমরা প্রথমে দেখিনি তাদের উচ্চারণ স্থানগুলি। উচ্চারণ স্থানগুলি কিভাবে তাদের ভাগ করা হয়েছে উচ্চারণ অনুযায়ী। দেখো ক বর্গের ধ্বনিগুলির উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এগুলির স্থান কি? কণ্ঠ। ক, খ, গ, ঘ, ম, এই 5টার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এর জন্য এগুলিকে বলা হয় কণ্ঠধ্বনি। কারণ কি, এগুলি উচ্চারণ করার সময় দেখবে আমাদের কণ্ঠে বেশি প্রেসার পড়ে, অন্য জায়গার চেয়ে শ্বাসবায়ু আমাদের কণ্ঠে বেশি প্রেসার করে। তাহলে এটা হলো কণ্ঠধ্বনি। তারপর দেখবো চ বর্গের ধ্বনিগুলি। দেখো এগুলি হচ্ছে আমাদের তালু স্পর্শ করে উচ্চারণ করার সময়। দেখবে এটা আমাদের যে তোমার তালুর 3টে পার্ট আছে। একটা দেখবে মূর্ধা, মাঝখানের অংশ, একটা একদম নরম তালু, একটা হচ্ছে একটু শক্ত তালু। এটা হচ্ছে একদম নরম তালু স্পর্শ করে চ, ছ, বর্গীয় চ, ঝ, ইয়, তাই এগুলিকে বলা হয় তালব্য ধ্বনি। এগুলি তালু স্পর্শ করে বলে এগুলিকে বলা হয় তালব্য ধ্বনি। তারপর ট বর্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এগুলি দেখবে উচ্চারণ করার সময় আমাদের জিভটা উল্টে গিয়ে মূর্ধা স্পর্শ করে, অর্থাৎ একদম আমাদের মাঝ তালুতে স্পর্শ করে জিভ। এর জন্য এগুলিকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। মূর্ধা স্পর্শ করে বলে জিভ আমাদের, এগুলিকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। তারপর ত বর্গে দেখো ত, থ, দ, ধ, দন্তান্ন। এগুলি আমাদের দন্ত স্পর্শ করে। এগুলি উচ্চারণ করার সময় জিভ আমাদের দন্তকে স্পর্শ করে, এর জন্য এগুলিকে বলা হয় দন্তীয় ধ্বনি, কিন্তু দন্ত ধ্বনি বলা হয়। কিন্তু এই দন্তান্নকে আবার দন্তমূলীয় বলে অনেকে, অনেক বইয়ে এরকম ব্যাখ্যা আছে। কারণ এই দন্তান্ন দন্তমূলকে স্পর্শ করে, দাঁতকে না, দন্তকে না, দন্তমূলকে স্পর্শ করে, অর্থাৎ দাঁতের নিচের অংশটাকে স্পর্শ করে, এর জন্য একে দন্তমূলীয় ধ্বনি বলা হয়। আর এই 4টাকে বলা হয় দন্তধ্বনি। তারপর দেখো প বর্গ, প, ফ, ব, ভ, ম। এগুলিকে বলা হয় অষ্টধ্বনি। এগুলি অষ্টধ্বনি কেন বলা হয়? এগুলি উচ্চারণ করার সময় দেখবে প্রথমে আমাদের শ্বাসবায়ুটা মুখে শ্বাস আসার পর ঠোঁট দুটি প্রথমে বন্ধ করে শ্বাসটাকে আটকে নেয়, আটকে নিয়ে অল্প খুলে তারপর এগুলি ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। প, ফ, ব, ভ, ম। এর জন্য এগুলিকে বলা হয় অষ্টধ্বনি। অষ্টের সাহায্য ছাড়া এগুলি উচ্চারণ করা যাবে না। তারপর দেখবো আমরা আরেকটা ধ্বনি বাকি রয়ে গিয়েছে, এখানে লিখে রেখেছি দেখো কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীয় ধ্বনি বলা হচ্ছে বলতে কি, যেটা আমাদের উচ্চারণ করার সময় কণ্ঠনালীতে জোর পড়ে, এর জন্য একে বলা হয়েছে কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠ নালীর মধ্যে এটা আমাদের জোর পড়ে, এর জন্য বলা হয়েছে এটাকে কণ্ঠনালীয় ধ্বনি।
এখন আমাদের দেখা হয়ে গেল একটা পার্ট, সেটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ। আমরা হয়ে গেল আমাদের প্রত্যেকটা 5টা বর্গের 5টা নাম, এটা হয়ে গেল। এখন আমরা দেখব উচ্চারণ প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ উচ্চারণ প্রকৃতি অনুযায়ী কিভাবে ভাগ করা হয়েছে ধ্বনিগুলিকে আমরা দেখব। খুব সহজভাবে মনে রাখবে, ডায়াগ্রামের মাধ্যমে করা আছে। প্রথমে আমরা দেখে নিই, দেখো উপরে লিখেছি ঘোষ, এই ঘোষ এবং অঘোষ এবং ঘোষ। প্রতিটি বর্গের দেখো, প্রতিটি বর্গের এই প্রথম দুটো ধ্বনি দেখো, এই যে ভাগ করা আছে, প্রথম দুটি ধ্বনি হচ্ছে তোমার অঘোষ। ঘোষ শব্দের অর্থ কি? ঘোষ শব্দের অর্থ হচ্ছে ধ্বনির গাম্ভীর্য, অর্থাৎ ধ্বনির গাম্ভীর্য যেটাতে বেশি সেটা বলা হয় ঘোষ বর্ণ, আর যেটাতে তুলনামূলক কম সেটাকে বলা হয় অঘোষ বর্ণ। তাহলে ক খ এর তুলনায় দেখো গ ঘ উমতে ধ্বনির গাম্ভীর্য বেশি প্রকাশ পাচ্ছে, এর জন্য বলা হচ্ছে এটাকে ঘোষ বর্ণ, আর এটা হচ্ছে অঘোষ বর্ণ। প্রত্যেকটা বর্গের, শুধু ক খ না, দেখো ক বর্গের, চ বর্গের, ট বর্গের, ত বর্গের, প বর্গের, প্রত্যেকটা বর্গের প্রথম দুটো ধ্বনি হচ্ছে তোমার ঘোষ বর্ণ, আর বাকি তিনটে, এই তিনটে হচ্ছে ঘোষ বর্ণ, আর প্রথম দুটো হচ্ছে অঘোষ। প্রথম দুটো অঘোষ, পরের তিনটে হচ্ছে ঘোষ বর্ণ। এতটুকু শেষ, ইজিলি খুব মনে রাখবে। তারপর দেখে নাও অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ কি? প্রাণ বলতে এখানে নিঃশ্বাস বায়ুকে বলা হচ্ছে। প্রাণ বলতে এখানে নিঃশ্বাস বায়ুকে বোঝানো হচ্ছে। ধরো ক, ক উচ্চারণ করতে আমাদের যতটুকু নিঃশ্বাস বায়ু প্রয়োজন হয়, এর চেয়ে দেখো খ উচ্চারণ করতে আমাদের বেশি নিঃশ্বাস বায়ু প্রয়োজন হয়। তেমনি দেখো গ উচ্চারণ করতে যতটুকু নিঃশ্বাস বায়ু প্রয়োজন হয়, এর চেয়ে বেশি হয় ঘ উচ্চারণ করতে। তাহলে এই প্রাণ হচ্ছে নিঃশ্বাস বায়ু, এর জন্য যেখানে অল্প নিঃশ্বাস বায়ু দরকার হয় এটার নাম হয়েছে অল্প প্রাণ, একটু বেশি দরকার হলে এটা হচ্ছে মহাপ্রাণ। প্রতি বর্গের দেখো, এই যে লিখে রেখেছি এখানে, দেখো প্রথম আর হচ্ছে তৃতীয়, প্রথম আর তৃতীয়, প্রত্যেকটা বর্গে, প্রত্যেকটা বর্গের এই প্রথম এবং এই তৃতীয়, প্রথম এবং তৃতীয়, প্রথম এই তৃতীয়, প্রথম তৃতীয়, প্রত্যেকটা বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণ। প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ। আর দেখো মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। আরেকটা বাকি রয়ে গেছে দেখো পঞ্চম বর্গ, যেটা এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কেন বলা হয়? এগুলি উচ্চারণ করার সময় দেখবি আমরা মুখ দিয়ে শ্বাসবায়ু বেরোনোর সঙ্গে সঙ্গে নাক দিয়েও আমাদের শ্বাসবায়ুটা বের হয় এবং নাকের সাহায্যে উচ্চারিত হয়। নাকের সঙ্গে মুখে এবং মানে তোমার কি বলতে গেলে এটা হচ্ছে তোমার মুখ এবং নাক দিয়ে উচ্চারিত হয়, এর জন্য এটাকে বলা হয় নাসিকা, অর্থাৎ নাসিকার সাহায্যে, মুখ এবং নাসিকার সাহায্যে এই পঞ্চম বর্গের ধ্বনিগুলি উচ্চারিত হয়, এর জন্য এগুলিকে বলা হয়েছে নাসিক্য বর্ণ। এই পাঁচটি উম ইয় মানে প্রতি বর্গের শেষ ধ্বনি হচ্ছে নাসিক্য ধ্বনি। কিন্তু আরেকটা জিনিস দেখবো আমরা এখন, হচ্ছে তোমার এগুলির আরো কিছু নাম রয়েছে তোমার উচ্চারণ প্রকৃতি অনুযায়ী এবং উচ্চারণ রীতি অনুযায়ী। ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ এই ক থেকে এই ম পর্যন্ত, এই 25টি ধ্বনি রয়েছে এখানে। এই ক থেকে এই ম পর্যন্ত 5টি বর্গ রয়েছে, একটি বর্গের 5টি ধ্বনি, অর্থাৎ 25টি ধ্বনিকে বলা হয়েছে প্রতিহত ধ্বনি। এই 25টি ধ্বনিকে কি বলা হয়? এই 25টি ধ্বনির নাম হচ্ছে প্রতিহত ধ্বনি। কেন? এগুলি উচ্চারণ করার সময় দেখবে আমাদের শ্বাসবায়ু প্রথমে রুদ্ধ হয়ে যায়, মানে যেটা আমরা স্বরধ্বনি সংজ্ঞাতে পড়েছিলাম, যেসব ধ্বনি উচ্চারণ করতে শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, এই ধ্বনিগুলি বাধাপ্রাপ্ত বেশি হয় উচ্চারণ করার সময়, শ্বাসবায়ু আমাদের মুখের মধ্যে বাধাপ্রাপ্ত বেশি হয়, এর জন্য এগুলিকে বলা হয় প্রতিহত। আবার এর নাম স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি কেন বলা হয়? দেখো 25টি ধ্বনির মধ্যেই মানে এই ধ্বনিগুলি কোথাও না কোথাও স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, তাই না? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এর জন্য এগুলিকে বলা হয় স্পর্শধ্বনি। আবার এই ধ্বনিগুলিকে বলা হয় ক থেকে ম পর্যন্ত
এই 25টি ধ্বনিকে বলা হয় বর্গীয় ধ্বনি। কেন? দেখো প্রত্যেকটা বর্গের আকারে সাজানো। এর পরবর্তী ধ্বনিগুলি যদি দেখো সেগুলিতে কোনো বর্গ নেই, কিন্তু এগুলি বর্গের আকারে সাজানো। দেখো প্রত্যেকটা বর্গে 5টা করে ধ্বনি আছে, এর জন্য এগুলিকে বলা হয় বর্গীয় ধ্বনি। তারপর রয়েছে এই অন্তঃস্থ জ থেকে ডাইশিন্নার, অর্থাৎ অন্তঃস্থ জ ব, বৈশিন্নার ল, ব, তালিবস্য মূর্ধন্য স, এই যে ডাইশিন্নার পর্যন্ত বর্ণগুলি রয়েছে অন্তঃস্থ জ থেকে, এগুলিকে বলা হয় প্রবাহী ধ্বনি। অর্থাৎ এটাতে আমরা কি বলেছিলাম? প্রতিহতে বলেছিলাম যে শ্বাসবায়ুর বাকযন্ত্রে একটু বেশি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু এখানে বলতো কি একটু কম হয়, তুলনামূলক এর চেয়ে অনেক বেশি কম হয়, অনেক কম হয়, এর জন্য একে বলা হয় প্রবাহী ধ্বনি বা প্রবাহিত ধ্বনি। তারপর রয়েছে কম্পিত ধ্বনি। দেখো কম্পিত ধ্বনি হচ্ছে র। কম্পিত ধ্বনি কেন বলা হয়েছে? এই র উচ্চারণ করার সময় দেখবে আমাদের জিভের অগ্রভাগ কম্পন করে দাঁতকে স্পর্শ করে, এর জন্য এটাকে বলা হয় কম্পিত ধ্বনি। এছাড়াও রয়েছে তাড়িত ধ্বনি, অর্থাৎ ডাইশিন্নারকে তাড়িত ধ্বনি বলা হয়। কেন বলা হয়? জিভকে তাড়ন করে এই দুটো ধ্বনি উচ্চারিত হয়, এর জন্য বলা হয় তাড়িত ধ্বনি। ডাইশিন্নার পার্শ্বিক ধ্বনি। তারপরে রয়েছে আরেকটা পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি বলা হয়েছে লকে। পার্শ্বিক ধ্বনি কেন বলা হচ্ছে? ল উচ্চারণ করার সময় দেখো আমাদের জিভ সোজা হয়ে একদম দন্তমূলকে স্পর্শ করবে, একদম দাঁতের নিচ অংশটা থেকে সোজা স্পর্শ করবে এবং শ্বাসবায়ুগুলি জিভের দুপাশ দিয়ে বেরিয়ে আসে। সোজা জিভের কারণে বেরোতে পারে না, জিভের দুপাশ দিয়ে বেরিয়ে আসে, দুপাশ দিয়ে বেরিয়ে আসে বলে এর নাম হয়েছে পার্শ্বিক। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। তারপরে হয়েছে পড়বো আমরা উষ্ম ধ্বনি। উষ্ম কথার অর্থ হচ্ছে শ্বাস, অর্থাৎ যতক্ষণ তুমি শ্বাস ধরে রাখতে পারবে এইগুলি উচ্চারণকে প্রলম্বিত করতে পারবে, অনেক সময় ধরে উচ্চারণটা চালিয়ে যেতে পারবে। এই হ আর 3টা শ এর ক্ষেত্রে তালিবস্য, মূর্ধন্য ষ, দন্তাস্য, এই 4টে ধ্বনিকে এর জন্য উষ্ম ধ্বনি বলা হচ্ছে। অর্থাৎ তোমার যতক্ষণ শ্বাস থাকবে তুমি ধ্বনির উচ্চারণগুলিকে প্রলম্বিত করতে পারবে। এর মধ্যে এই 3টিকে আবার শীষ ধ্বনি বলা হয়েছে। এই 3টিকে শীষ ধ্বনি বলা হয়েছে। 3টিকে শীষ ধ্বনি বলা হয়েছে কারণ দেখো 3টা উচ্চারণ করার সময় একটা শীষ জাতীয় ধ্বনি আমাদের মুখ থেকে নির্গত হয়। এই তালিবস্য, মূর্ধন্য ষ, দন্তাস্য উচ্চারণ করার সময় একটা শীষ জাতীয় ধ্বনি আমাদের মুখ থেকে নির্গত হয়, এর জন্য এগুলিকে শীষ ধ্বনি বলা হয়। তারপর হচ্ছে খ্রিষ্ট ধ্বনি। খ্রিষ্ট ধ্বনি বলা হয়েছে চ বর্গের 4টি ধ্বনিকে, দেখো চ, ছ, বর্গীয় জ, ঝ, এই 4টিকে বলা হয়েছে খ্রিষ্ট ধ্বনি। এগুলি উচ্চারণ করার সময় মুখে একজন শ্বাসবায়ু এক ধরনের ঘর্ষণ তৈরি করে, এর জন্য এগুলিকে বলা হয় খ্রিষ্ট ধ্বনি। উচ্চারণ করে দেখো চ, ছ, এক ধরনের মুখের ভিতরে ঘর্ষণ তৈরি হয় শ্বাসবায়ু, এর জন্য এগুলিকে বলা হয় খ্রিষ্ট ধ্বনি। তাহলে এটা মনে রাখবে। তারপর এই হটা হচ্ছে কিন্তু মহাপ্রাণ, হ হবে মহাপ্রাণ, এই অল্প প্রাণটা হ হচ্ছে মহাপ্রাণ, এখানে লিখে রাখতে পারো হ হচ্ছে মহাপ্রাণ। তারপর এছাড়াও আর কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা এর আগের দিন বলেছিলাম যে বিশিষ্ট স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টি? বিশিষ্ট স্বরধ্বনির সংখ্যা হচ্ছে বিশিষ্ট স্বরধ্বনি হচ্ছে 8টি। এটা বললাম কেন? এটা লাস্ট তোমাদের এলপি বা ইউপি হয়তো কোনো একটা টেটে এসেছিল। আবার বিশিষ্ট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 21টি। কয়টি? 21টি। তাহলে দুটো মিলে কয়টা হলো? 29টি। শুধু বলা হয় যদি বিশিষ্ট ধ্বনির সংখ্যা কয়টি, তাহলে বলতে হবে 29টি। এছাড়াও আমরা মোট ব্যঞ্জনের সংখ্যা জেনে নিব। মোট ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টি আর মোট স্বরধ্বনি হচ্ছে 11টি। তাহলে দুটো মিলে হচ্ছে মোট 50টি ধ্বনি বাংলা বর্ণমালায় দেখতে পাওয়া যায়। কয়টি? 50টি। 39টি ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি হচ্ছে 11টি। বর্ণমালা কি? বর্ণমালা হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মোট সংখ্যা, একে বর্ণমালা হয়। বাংলা বর্ণমালায় এই 50টি ধ্বনি দেখতে পাই, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মিলে। তাহলে আমাদের ধ্বনির আলোচনা শেষ। আশা করি আজকের ভিডিওর ভলিউম তোমরা ঠিকঠাক পাবে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এর পরবর্তী কোনো তোমাদের সিলেবাস থেকে কোনো একটা টপিক। সবাই ভালো থেকো।